পাল্টা প্রতিক্রিয়া মিলেছে রাজ্যের তরফেও। করোনা পরীক্ষার জন্য প্রথমে কিট পাঠায়নি কেন্দ্র, পরে পাঠিয়েছিল ত্রুটিপূর্ণ কিট। কেন্দ্রের জন্যই রাজ্যে করোনা পরীক্ষা করা যায়নি, দাবি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চৌধুরীমা ভট্টাচার্যের। আমরা সকলেই জানি, বাংলার মানুষও সবাই জানেন যে ফলটি কিট দেওয়া হয়েছিল, যে কিট ব্যবহারযোগ্য নয়, যার দিয়ে ফলাফলগুলো সঠিক নির্ধারিত হবে না, ICMR মেনে নিয়েছে। সেই কিট আমাদের এখানে পাঠানো হয়েছিল কার স্বার্থে? এই যে উইথড্রয়াল হলো, তাতে যে দেরি হলো আবার পাঠাতে, কার স্বার্থে? লকডাউন 3 শুরু হয়ে গিয়েছে, 3টি জোনে কিছু না কিছু ছাড় মিলেছে। তবে কলকাতার মাথা ব্যথার কারণ এখন কন্টেনমেন্ট জোন। সংক্রমণের ম্যাপ চওড়া হয়েছে শহরে। কলকাতায় সব মিলিয়ে এখন 318টি কন্টেনমেন্ট জোন। টেস্ট বাড়ছে, পজিটিভের সংখ্যাও বাড়ছে, আর তাই কন্টেনমেন্ট জোন বাড়ছে শহর কলকাতায়। 27 এপ্রিল কলকাতা পুরসভার 97টি ওয়ার্ডে সংক্রমণ ছিল, কিন্তু 5ই মের তালিকায় দেখা যাচ্ছে 109টি ওয়ার্ডে সংক্রমণ ছড়িয়েছে। কন্টেনমেন্ট জোন বেড়ে হয়েছে 318। সংক্রমণের ম্যাপে এখন সবচেয়ে স্পর্শকাতর মধ্য পূর্ব উত্তর কলকাতা। লকডাউন থাকা সত্ত্বেও এই এলাকাগুলিতেই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা 7 নম্বর বড় এলাকায়। এখানে কন্টেইনমেন্ট জোন 41 থেকে বেড়ে হয়েছে 52। 6 নম্বর বড়তেও 19 থেকে কন্টেইনমেন্ট জোন বেড়ে হয়েছে 37। সংক্রমিত এলাকার নিরিখে তৃতীয় স্থানে কলকাতা পুরসভার 4 নম্বর বড়। এখানে 26 থেকে বেড়ে কন্টেইনমেন্ট জোন এখন 35টি। কলকাতা পুরসভার 5 নম্বর বড়তেও সংক্রমিত এলাকার সংখ্যা 33। 7 নম্বর বড়োর 66 নম্বর ওয়ার্ডে পড়ছে তপসিয়া এলাকা। এখানে কয়েকদিনের মধ্যেই সংক্রমিত এলাকা 10 থেকে বেড়ে 14তে পৌঁছেছে। 6 নম্বর বড়োর 7 নম্বর ওয়ার্ডে বেনিয়াপুকুরের লিন্টন স্ট্রিট এলাকায় সংক্রমিত এলাকা 10টি। 5-এর বেশি কন্টেনমেন্ট জোন রয়েছে এরকম ওয়ার্ডের সংখ্যা 17। 7টি করে কন্টেনমেন্ট জোন রয়েছে 29, 59 ও 65 নম্বর ওয়ার্ডে। একইভাবে 28, 40 ও 58 নম্বর ওয়ার্ডে 6টি করে সংক্রমিত এলাকা রয়েছে। 2 নম্বর বড়োর 18 নম্বর ওয়ার্ডে রয়েছে 8টি কন্টেনমেন্ট জোন। কিছু এলাকায় সংক্রমণ বাড়লেও কয়েকটি ওয়ার্ডে সংক্রমণ কমেছে। দক্ষিণ কলকাতার ভবানীপুরে পুরসভার 70 নম্বর ওয়ার্ড ও রাসবিহারীর 88 নম্বর ওয়ার্ড কন্টেইনমেন্ট জোন থেকে বেরিয়ে এসেছে। তবে পরিসংখ্যান থেকে স্পষ্ট, সতর্ক না থাকলে আরও ছড়াতে পারে সংক্রমণ। নিউজ 18 বাংলা। যেরকমটা বললাম যে বাড়ছে কন্টেনমেন্ট জোনের পরিধি, কাল কলকাতার কন্টেনমেন্ট জোন নিয়ে ঠিক কি আপডেট রয়েছে জানবো আমাদের প্রতিনিধি সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কি খবর রয়েছে কলকাতা সম্পর্কিত? দেখো, কলকাতায় যে 318টি কন্টেইনমেন্ট জোনকে চিহ্নিত করা ছিল, তার মধ্যে থেকে এই মুহূর্তে যেটা কলকাতা পুলিশের থেকে জানানো হচ্ছে যে সেই সংখ্যা এই মুহূর্তে 316। অর্থাৎ কলকাতা এই মুহূর্তে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কিন্তু 316 এবং 2টি কমানো হয়েছে বা 2টি কমেছে বলে তেমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং কলকাতা পুলিশের তরফ থেকে কিছু সময় আগেই টুইট করে সেই 316টি যে কন্টেইনমেন্ট জোন, সেই কন্টেইনমেন্ট জোনের তালিকা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো খবর বা খুশির খবর বলা যায়, তার কারণ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমে যাওয়া মানে কিন্তু সেটা যথেষ্ট ভালো খবর। এবং সময়ের সাথে সাথে আরো কমে কিনা বা আরো কমানো হয় কিনা সেই বিষয়টি কিন্তু কলকাতা পুলিশ জানাবে। তার কারণ কলকাতা পুলিশ স্বাস্থ্য দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বা লিয়াজও রাখছে, এবং স্বাস্থ্য দপ্তর যে তালিকা দিচ্ছে সেটাই কিন্তু কলকাতা পুলিশ তুলে ধরেছে কিছু সময় আগে টুইটারে, তাদের টুইটার প্ল্যাটফর্মে। ধন্যবাদ সুজয়। কলকাতা সম্পর্কিত আপডেট আমরা নিলাম। 316টি জোনে এই মুহূর্তে কন্টেইনমেন্ট, গতকাল 318টি জানানো হয়েছিল, এই মুহূর্তে 316টি জোন কন্টেইনমেন্ট। কোন কোন এলাকা কন্টেইনমেন্ট জোন এখনো পর্যন্ত জানার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, তথ্য রয়েছে কোন কোন এলাকা এখনো পর্যন্ত কন্টেইনমেন্ট জোন, সংক্ষেপে কিছু বলা যায়?
দেখো, কলকাতার সেভাবে দেখতে গেলে মূলত মধ্য কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা বা পূর্ব কলকাতার এই অংশগুলো কিন্তু কন্টেনমেন্ট জোনের মধ্যে সব থেকে বেশি জায়গায় রয়েছে, এবং এছাড়াও শহরে আরো বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু কন্টেনমেন্ট জোন রয়েছে। তার মধ্যে কলকাতা পুরসভা হিসেবে যদি দেখা যায়, তাহলে কলকাতা পুরসভা হিসেবে বড় 7, বড় 6 এবং বড় 7 কলকাতা পুরসভার এই মুহূর্তে অন্তত কন্টেনমেন্ট জোনের তালিকা বা যেভাবে ছড়িয়ে পড়ছে সেই হিসাবে কিন্তু 1 নম্বরে রয়েছে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে বড় 6। এবং সেখানেও কিন্তু গতকাল যেমন ছিল 19, সেখান থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে 39 যে, সুতরাং লাফিয়ে বাড়ছে কিন্তু কলকাতায়, সেটা বলাই যায়। এবং তার পাশাপাশি বড় 3 নম্বর স্থানে রয়েছে কিন্তু বড় নম্বর 4, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এছাড়া যদি তুমি জায়গা নিরিখে বলো, তাহলে নিউ মার্কেট, এন্টালি, তিলজলা, ট্যাংরা, এদিকে তোমার জোড়াবাগান, জোড়াসাঁকো, এই সমগ্র এলাকায় কিন্তু সেই কন্টেনমেন্ট জোনের তালিকায় এই মুহূর্তে রয়েছে। শর্মিষ্ঠা, একদম সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখবো যে 318টি কন্টেইনমেন্ট জোন ছিল এখনো পর্যন্ত। আজকে যা আপডেট রয়েছে 316টি, কলকাতার 316টি এলাকা কন্টেইনমেন্ট জোন। সুজয়, তোমার কাছে আরো একবার পরিষ্কার হতে চাইবো, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা মিলিয়ে কোন কোন জায়গা এখনো পর্যন্ত কন্টেইনমেন্ট জোনের নিরিখে রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলি কোনগুলো? শর্মিষ্ঠা, যেমনটা তোমায় বলছিলাম যে উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশ, তার মধ্যে জোড়াসাঁকো, জোড়াবাগান, সেই জোড়াবাগান এলাকায় কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ জোড়াবাগান এলাকায় সাধারণ মানুষ ছাড়াও পুলিশও সেখানে সংক্রামিত হয়েছে। এছাড়া যদি মধ্য কলকাতায় দেখা যায়, মধ্য কলকাতায় চাঁদনি চক, বউবাজার এলাকা রয়েছে। তার পাশাপাশি যদি দেখা যায় নিউ মার্কেট, এছাড়া পূর্ব কলকাতায় এন্টালি রয়েছে, নারকেল ডাঙ্গা রয়েছে, বেনিয়াপুকুর রয়েছে, তিলজলা রয়েছে, ট্যাংরা রয়েছে, এই এলাকাগুলো রয়েছে। পাশাপাশি টালিগঞ্জ রয়েছে। এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই মুহূর্তে সেই কন্টেনমেন্ট জোনের তালিকায় রয়েছে। তবে যে 318টি সংখ্যা গতকাল ছিল, সেখান থেকে 2টি সংখ্যা কমেছে বলে কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একদম, 2টি সংখ্যা কমে। এবং কন্টেইনমেন্ট জোন, ট্রাফিক গার্ড, জোড়াবাগান, যে কথাটাই আমাদের প্রতিনিধি সুজয় বলছিল, কন্টেইনমেন্ট জোন, জোড়াবাগান, ট্রাফিক গার্ড, প্রথম পুলিশ কার্যালয়কে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। ট্রাফিক গার্ডের কয়েকজনের জ্বর রয়েছে, অর্থাৎ কোভিড-19 এর উপসর্গ দেখা দিচ্ছে কয়েকজনের। ট্রাফিক গার্ডের একজন সার্জন করোনা আক্রান্ত ইতিমধ্যেই। কন্টেইনমেন্ট জোন, জোড়াবাগান, ট্রাফিক গার্ড, প্রথম কোন পুলিশ কার্যালয়কে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হলো। যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে সংক্রমণ রোধা। রাস্তায় থুতু ফেললেই জরিমানা, গ্রেপ্তারির কথা বারবার বলা হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সিসিটিভি ফুটেজ, থুতু ফেলছেন, খান্নার ছবি দেখছি, গাড়ির মধ্যে থেকেই থুতু ফেলছে চালক এবং তার সহকারী। এজেসি বোস রোড, সেখানেও দেখলাম এক চালক গাড়ির দরজা খুলে থুতু ফেললেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজয় পাল। সুজয়, যে ছবি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এই পরিস্থিতিতে কিন্তু মূলত সাহায্য নেওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজ দিয়ে। তার কারণ আমাদের ছবিতে যে ছবি আমরা দেখাচ্ছি, যে সিগন্যালে গাড়ি এসে দাঁড়াচ্ছে এবং সেই গাড়ির দরজা খুলে যে বা যারা থুতু ফেলছেন তাদেরকে সিসিটিভি ফুটেজ সাহায্য নিয়ে প্রথমে গাড়ির নম্বর প্লেটকে চিহ্নিত করা হচ্ছে, এবং সেই নম্বর প্লেট কার নামে রেজিস্ট্রেশন আছে, অর্থাৎ সেই গাড়ির মালিককে, তাকে নোটিশ পাঠানো হচ্ছে পুলিশের তরফে, এবং সেই মালিকের কাছে জানতে চাওয়া হচ্ছে যে সেই মুহূর্তে গাড়ি কে চালাচ্ছিল, এবং তাকে চিহ্নিত করার পর তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। এবং সেই মামলার ক্ষেত্রে সরকারি আদেশ ভঙ্গ করা এবং বিপর্যয় মোকাবিলা আইনের বিশেষ ধারা, অর্থাৎ যেহেতু সারা দেশে লকডাউন চলছে এবং এই বিপর্যয় পরিস্থিতিতে যারা এই ধরনের কাজ করছেন, অর্থাৎ যত্রতত্র থুতু ফেলছে, নোংরা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলাগুলি রুজু করা হচ্ছে। এবং তাদের ইতিমধ্যেই কলকাতা পুলিশ এলাকায়, অর্থাৎ কলকাতা শহরে 262 জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রতিনিয়ত এই সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় পুলিশ কর্মীরা ডিউটি করছেন, তারাও চিহ্নিত করছেন। এবং মূলত বাজার এলাকায় যেহেতু সেখানে প্রচুর মানুষের সমাগম হয়, সেখানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে যে কে বা কারা যেখানে সেখানে থুতু ফেলছেন, এবং থুতু ফেললেই তাকে সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি যারা থুতু ফেলতে দেখা যাচ্ছে, তার নাম এবং তার বিষয়ে সমস্ত তথ্য নথিভুক্ত করার পর
সেই সংক্রান্ত কাগজ পাঠিয়ে দেওয়া হচ্ছে আদালতে, এবং আদালতকে পাঠিয়ে দিয়ে পুলিশ জানতে চাইছে যে এই ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে আদালত ঠিক করে দিচ্ছে যে কোন পথে মামলা এগোবে বা কিভাবে কোন ধারায় অন্য কোনো ধারায় মামলা হবে কিনা, এবং তার পাশাপাশি যিনি ছুটে ফেলেছেন আচ্ছা। তাকে কি শাস্তি দেওয়া হবে সেটা কিন্তু আদালত ঠিক করে দিচ্ছে। ধন্যবাদ সুজয়। আজ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যখন সাংবাদিক সম্মেলন করা হয় সেখানেও বলা হয় যত্রতত্র থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ। করোনা যোদ্ধাদের শিবিরে করোনার হানা, এবার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও মারণ ভাইরাসের থাবা। করোনা আক্রান্ত শিশু চিকিৎসায় শহরের অগ্রণী হাসপাতালে 15 নার্স। সংক্রমণ ঠেকাতে নতুন করে রোগী ভর্তি বন্ধ। করোনা যুদ্ধে একেবারে সামনের সারিতে ওরা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী লড়াই করছেন জীবনপণ। ওদের হাত ধরেই করোনা ভাইরাসকে হারিয়ে ফের সুস্থ জীবনে ফিরছেন বহু মানুষ। এবার সেই প্রথম সারির যোদ্ধাদের শিবিরেই করোনার থাবা। সোমবার ও মঙ্গলবার কলকাতার দুটি বড় বেসরকারি হাসপাতাল করোনার কবলে। মঙ্গলবার থেকে নতুন করে রোগী ভর্তি বন্ধ করে দিতে হলো কলকাতার অন্যতম শিশু হাসপাতালে, কারণ করোনা সংক্রমণ। ভর্তি থাকা শিশুদেরও স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে বলছে বার করে দিচ্ছে, বলছে সিল হয়ে যাবে। যে এখন বাচ্চা কোথায় নিয়ে যাবো, কি করবো, দুটো মেয়ে ছেলে আছে, বাড়িতে লোক নেই, আর নেই, কি করবো, এটাই সমস্যা হয়ে গেছে। এখন আমরা মিটিং করে চিন্তা ভাবনা করে আমরা এসে করব যে এতগুলো বাচ্চাকে আবার টেস্টের জন্য আমাদেরকে পাঠাবো না, জাস্ট অবজার্ভ করব, কারণ ওরা তো আমাদের কাছেই আছে। তো সেইটা একটু সময় লাগবে আমাদের সেই ডিসিশনটা নিতে, যে এই নিউবর্ন বেবিগুলোর আমরা টেস্ট করবো কি না। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের 14 জন নার্স করোনা আক্রান্ত। রিপোর্ট আসার পরই রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই এক নার্সের করোনা ধরা পড়ে। আক্রান্ত নার্সের থেকেই বাকিদের সংক্রমণ হয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবারই করোনা সংক্রমণের জেরে নতুন করে রোগী ভর্তি বন্ধ করে দেয় পিয়ারলেস হাসপাতাল। খোলা থাকবে প্রসূতি বিভাগ, ডায়ালিসিস ল্যাব, রেডিওলজি, কেমোথেরাপি। পিয়ারলেস হাসপাতালের 4 চিকিৎসক করোনা আক্রান্ত। ভাইরাসের কবলে হাসপাতালের 2 নার্স এবং 4 স্বাস্থ্যকর্মী। হাসপাতাল সূত্রে খবর, কদিন আগেই এক নার্স করোনা আক্রান্ত হন। তার থেকে নতুন করে 14 জন নার্সের করোনা সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুদিনে শহরের দুটি বড় বেসরকারি হাসপাতালে করোনার কোপে রোগী ভর্তি বন্ধ করে দিতে হলো। এইভাবে হাসপাতালগুলিতে করোনা সংক্রমণ ছড়াতে থাকলে সাধারণ স্বাস্থ্য পরিষেবা নিয়ে আশঙ্কার মেঘ দেখছেন চিকিৎসকদের একাংশ। মোদিরায় লক্ষ্মী লাভ, লকডাউনে উৎপাদন, ব্যবসা বাণিজ্য থমকে খরচ জোগাতে নাজেহাল রাজ্য প্রশাসন। সেই সময় কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য প্রশাসন। মদ বিক্রি শুরু হওয়ার পরে কোষাগারে ঢুকল বিপুল রাজস্ব। সংসারে যখন বড্ড টানাটানি, তখন হঠাৎ করেই হাতে বেশ কিছু টাকা চলে এলে কেমন লাগে? মন ফুরফুরে হয়ে যাওয়ারই কথা। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে মন কতটা ফুরফুরে হওয়া সম্ভব তা জানা নেই। তবে রাজ্যগুলোর একটা বড় দুশ্চিন্তা কিছুটা লাঘব হলো বলাই বাহুল্য। প্রায় 1.5 মাস পর সোমবার গোটা দেশে বাছাই করা এলাকায় মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। দোকান খোলার খবরে সকাল থেকেই লাইন, কোথাও 4 ঘন্টা 6 ঘন্টা মদ বিক্রির অনুমতিও দেওয়া হয়। এরই মধ্যে বাড়তি রাজস্বও চাপানো হয়। কিন্তু তাও মদ বিক্রির হিসেব চমকে দেওয়ার মতো। রাজ্যগুলোর ভাড়ারে প্রথম দিনই বিপুল রাজস্ব জমা পড়েছে। যেমন প্রথম দিনই পশ্চিমবঙ্গের রোজগার 5 কোটি টাকা, কর্ণাটকের 45 কোটি, রাজস্থানের 59 কোটি, অন্ধ্রপ্রদেশের 68 কোটি আর যোগী রাজ্য উত্তরপ্রদেশের 100 কোটি। হবে নাই বা কেন? দোকান খোলার আগেই লম্বা লাইন নিয়ে মারপিট এমনি তো হয়নি। সুরাপ্রেমিকরা বলছেন শেষ কয়েকটা দিন চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন। না, বৃষ্টির নয়, কবে ঝাঁপ খুলবে তার অপেক্ষায়। বঙ্গের এই সুরাপ্রেম কিন্তু নতুন নয়। বাঙালি যখন সুরা নারী বুলবুলে মজে, প্যারীচাঁদ মিত্র লিখলেন, মদ খাওয়া বড় দায়,
জাত থাকার কি উপায়? ভাত ছাড়িয়া মদে দেয় ডুব। বিধাতা, এ তোমার কি লীলা, কি রূপ? হরিবংশ রায় বচ্চনও লিখেছেন, দুনিয়া वालो किसी दिन तो मदिरा में देखो, दिन को होली रात दिवाली रोज मनाती মধুশালা। বলা যায় সেই ট্র্যাডিশন সমানে চলছে। এ রাজ্যে গত আর্থিক বছরে মদ বিক্রি করে ৯,০০০ কোটির রাজস্ব এসেছে পশ্চিমবঙ্গ সরকারের ভাঁড়ারে। এতদিনের লকডাউনে এই রাজস্বের একটা ক্ষতি তো হয়েইছে। এতে যদি লোকেরা মানে কিনে বাড়িতে ঢুকে, রাত্রিবেলা বাড়িতে ঢুকে পড়ে তাড়াতাড়ি করে, পেয়ে গেছি গো, এটা খেয়েও যদি এটা তারা মনে করেন, সচেতন হবেন, তাহলেই আমার মরা বাবার ধন্য হবে। না, এটা শুধু করলে যে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে তা নয়, কিন্তু এখান থেকে রাজস্ব আদায়টা অনেক বেশি, কিন্তু আমার মনে হয় না একেবারেই যে এটার জন্য ইকোনমি ঘুরে দাঁড়াতে পারে। রাজস্ব আদায় হবে নিশ্চয়ই। লকডাউনে সব রাজ্যেরই আয়ের প্রায় সব পথ বন্ধ, তাই মোদির আয় লক্ষ্মী লাভে ক্ষতি কি? নিউজ 18 বাংলা। শেষমেশ সুরাতেই সুরাহা হলো। মদের দোকান খুলতে ভিড় হামড়ে পড়ে, কোথাও পুষ্পবৃষ্টি, কোথাও মদের দোকানের সামনে মাথা ঠুকলেন ক্রেতা। সকাল হইলেই বিকাল হইলেই দারু লাগে লোকের। हम भी हैं जोश में, बातें कर होश में। সামাজিক দূরত্বটা বজায় রেখে লাইনে দাঁড়ান। যা পাই তাই নেব, এখন ঠিক সময় খুলেছে। বন্ধ থাকলে শরীর চলতো না ভাই। যারা যারা কুপন পেয়েছেন তারাই পাবেন। টিভি আর কত দেখবো? দিন শতকের নিয়ে রেখে দেবো। পাবলিক কথা শোনার নয়। थोड़ी सी जो पीली है, चोरी तो नहीं की है। আপনার বাড়ি আপনার সুরক্ষা। বাড়িতে থাকুন। আপনি বাড়িতে থাকলে গোটা দেশ এই যুদ্ধে জয়ী হবে। SRMB TMT, বাড়ি থেকে হোক জেতা শুরু। বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনছে কেন্দ্র। বিমান ও জাহাজে করে ফেরানো হচ্ছে তাদের। বিমানে চড়তে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে যাত্রীদের। লকডাউনের জেরে সব মিলিয়ে প্রায় 15,000 ভারতীয় 13টি দেশে আটকে পড়েছেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রেল নির্দিষ্ট ভাড়া দিতে বলে। নিজেদের রাজ্যে পৌঁছতে স্লিপার ক্লাসে যা ভাড়া তাই দিতে বলে রেল। সঙ্গে অতিরিক্ত 50 টাকা চার্জ করা হয়, জানিয়ে বিতর্কের ঝড় ওঠে। বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর সময় কেন বিমান ভাড়া নেওয়া হবে না সেই প্রশ্নও ওঠে। বিতর্ক এড়াতে এবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও আটকে পড়াদের ফেরাতে ভাড়ার তালিকা জানিয়ে দিল। বৃহস্পতিবার থেকে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। লন্ডন থেকে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু ফিরতে দিতে হবে মাথা পিছু 50,000 টাকা। সান ফ্রান্সিসকো বা শিকাগো থেকে ফিরতে দিতে হবে মাথা পিছু 1 লক্ষ টাকা। ঢাকা থেকে দিল্লি ফিরতে দিতে হবে 12,000 টাকা। সিঙ্গাপুর থেকে ফিরতে দিতে হবে মাথা পিছু 20,000 টাকা। That this is a special evacuation mission and all those who will avail of this or can avail of this will have to be charged, and I'm going to read out to you the rates on which passengers who wish to avail of this will be charged. I will give you a few illustrative examples. 7 থেকে 13 এপ্রিল 13 দেশ থেকে 64 বিমানে 14,800 জনকে ফেরানো হবে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে 10, আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়া, বাংলাদেশ থেকে 7টি করে, সৌদি আরব, সিঙ্গাপুর, কুয়েত, ফিলিপিন্স থেকে 5টি করে এবং কাতার, ওমান ও বাহরিন থেকে 2টি করে বিমান ভারতীয়দের নিয়ে ফিরবে। দেশে ফিরতে চেয়ে কয়েক লক্ষ ভারতীয় দূতাবাসগুলিতে আবেদন করেছেন। শুধু আরব আমিরশাহী থেকেই দেশে ফেরার আবেদন করেছেন প্রায় 2 লক্ষ ভারতীয়। 15 বিমান কেরলে, দিল্লি ও তামিলনাড়ুতে 11টি করে, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় 7টি করে বিমান ফিরবে। বাকি বিমানগুলি অন্য 5 রাজ্যের জন্য। মলদ্বীপ ও পশ্চিম এশিয়া থেকে ভারতীয়দের ফেরাবে নৌবাহিনীর 3 জাহাজ। তবে শুধুমাত্র সংক্রমণ মুক্তদেরই ফেরানো হচ্ছে দেশে। নিউজ 18 বাংলা।
উপযুক্ত কারণ দেখালে তবেই ছাড়। বিদেশ থেকে যারা দেশে ফিরবেন তাদের মানতে হবে একাধিক শর্ত। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শালিনীর সঙ্গে। শালিনী, কি শর্ত মানতে হবে? দেখো শর্মিষ্ঠা, একাধিক শর্ত বলা হয়েছে যেগুলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, যেগুলো মেনেই তবেই কিন্তু বিদেশ থেকে যারা আছেন, যারা টুরিস্ট আছেন বা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে কিন্তু ফেরানো হবে। এই কারণ কি 1 কোটির বেশি মানুষ কিন্তু ইন্ডিয়ান কিন্তু বাইরে আছে, এতজন মানুষকে একসাথে ফেরানো সম্ভব নয়। আর সেই কারণেই কিন্তু এই শর্ত দেওয়া হয়েছে এবং একাধিক শর্ত দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেহেতু কোভিড-19 এই মুহূর্তে কোভিড-19 এর প্রকোপ চলছে সারা বিশ্বে, সুতরাং এইটা কিন্তু এনশিওর করতে হবে যে যারা ফিরছে তারা কোভিড-19 এর কোনো উপসর্গ তাদের মধ্যে নেই এবং তারা যে মেডিকেল টেস্ট হবে, তারা ফ্লাইটে ওঠার আগে যে মেডিকেল টেস্ট হবে সেই মেডিকেল টেস্টে তারা পাস যদি করে তবেই কিন্তু তাদেরকে ফ্লাইটে তোলা হবে। এবং দিল্লি বা ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্টে যখন তারা ল্যান্ড করবে তখনও কিন্তু তাদের সেই টেস্টের মাধ্যমে যেতে হবে, মেডিকেল টেস্টের মাধ্যমে যেতে হবে এবং সেটা পাস করলে তবেই কিন্তু তারা আবারও 14 দিনের একটা কোয়ারেন্টাইনে যাবে এবং তারপর মেডিকেল টেস্টের পর কিন্তু তাদেরকে তাদের নির্দিষ্ট যে বাড়ি সেখানে বা রেসিডেন্স সেখানে পৌঁছে দেওয়া হবে। সুতরাং এটা কিন্তু রয়েছে বেশ কয়েকটা টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখা হচ্ছে এই যে কতটা জরুরি এই পরিযায়ী শ্রমিকদের বা এই ট্যুরিস্টদের বাড়ি ফেরাটা কতটা জরুরি, এই তার উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে। মানে যতটা বেশি জরুরি হবে তবেই কিন্তু তাদেরকে তত তাড়াতাড়ি দেশে ফেরানো হবে। ধন্যবাদ শালিনী। এদিকে যারা দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন তাদের মধ্যে একটু হলেও খুশির হাওয়া, খুশি বাড়ি ফেরা। ওরা কেউ তীর্থযাত্রী, কেউ বা পরিযায়ী শ্রমিক। লকডাউনে আটকে পড়েছিলেন রাজস্থানের আজমেরে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে আজ ওদের ফেরানো হলো। ভিন রাজ্যে আটকে পড়াদের নিয়ে এই প্রথম রাজ্যে ফিরল শ্রমিক স্পেশাল ট্রেন। কতদিন পর আবার চেনা জায়গায় ফেরা, আতঙ্ক ভয় কাটিয়ে মুখগুলোতে আশার আলো। ওরা বাড়ি ফিরছেন। মঙ্গলবার সকাল 10:40 রাজস্থানের আজমের থেকে শ্রমিক স্পেশাল ট্রেন এসে পৌঁছয় ডানকুনি স্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই উৎসবের মেজাজ। ওদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের 3 মন্ত্রী, রেলের আধিকারিক ও পুলিশ কর্মীরা। যে সমস্ত শ্রমিক ভাইরা আটকে ছিলেন তাদের পরিবার পরিজনেরা অত্যন্ত করছিলেন, তো সেটা তাদেরকে তারা নিশ্চয়ই বাড়িতে ফেরাতে অনেক বেশি সুস্থ মনে করবেন। যেভাবে একদিকে মানুষকে সংক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছেন, তেমনি যারা আমাদের অন্যান্য রাজ্যে রয়েছে তাদের ফেরানোর ব্যবস্থা করেছেন। আজকে প্রথম ট্রেন ঢুকলো, স্বভাবতই প্রত্যেকের মুখে একটা হাসি খুশির ছাপ আপনারাও দেখতে পাচ্ছেন। অনেক যাত্রী তারা নেমে পড়ে এখান থেকে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়ার পরে স্টেশনের বাইরে যে তোমার স্বাস্থ্য পরীক্ষা করার যে জায়গা রয়েছে সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। 22 তারিখ গাড়ি ছিল, ক্যান্সেল হয়ে গেল, তারপরে আসতে পারেনি, খুবই ওখানে কষ্টই ছিলাম। অসুবিধা হলে কিছু না, অত কিছু এত নেই। খাবার দাবার একটু অসুবিধা হয়েছিল মাঝে সাঝে, যেমন বাজার বন্ধ হয়ে গেছিল, খাবার টাবার পয়সা টয়সা তো কমেছিল। রেলের বিশেষ ট্রেনেও টিকিট কেটে উঠতে হবে, এ খবর পাওয়া অব্দি দুশ্চিন্তায় ছিলেন ওরা। রোজগার বন্ধ, দুবেলা খাবারই জোটে না, টিকিট কিভাবে কাটবেন? শেষমেশ অবশ্য বিনামূল্যেই ফিরতে পেরেছেন। খুশি আমিনা খাতুন, অশোক বর্মনরা। আজকের বাড়ি ফেরার সময় খুব ভালো লেগেছে। এই যে আজমির থেকে এখানে অবধি যেভাবে দেখছি, এতে আমি খুব ভালো মনে করি। খুবই ধন্যবাদ দিদিকে, আমরা বাড়ি আসতে পেরে খুবই খুশি হয়েছি। স্টেশনের বাইরে ওদের অপেক্ষায় ছিল রাজ্য পরিবহন দপ্তরের বাস। ওই বাসে চড়েই জেলার বিভিন্ন প্রান্তে ওরা ঘরে ফিরলেন। খাবার জুটবে কিনা ঠিক নেই, অন্তত নিশ্চিন্ত আশ্রয়টুকু তো পাবেন। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে রানা কর্মকার ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, ডানকুনি। শিল্পে আধারের ছায়া, আর তার প্রভাব চা শিল্পেও। লকডাউনে তোলা যায়নি মৌসুমের প্রথম চা পাতা ও কুড়ি, ফলে চায়ের দুনিয়ায় হটকেক ফার্স্ট ফ্লাশ চায়ের রপ্তানিতে ধাক্কা।
এখন স্বাস্থ্যবিধি মেনে বাগান খোলা হলেও আর্থিক ক্ষতি কতটা সামলানো যাবে তা নিয়ে সন্দিহান উত্তরবঙ্গের চা ব্যবসায়ীরা। ধোঁয়া ওঠা গরম লিকার, সকালে এই পানীয়ের সঙ্গে পরিচিত তামাম দুনিয়া। বঙ্গজীবনের এখন অবিচ্ছেদ্য অঙ্গ চা। কিন্তু এবার উত্তরবঙ্গের চা শিল্পে আধার ঘনিয়ে এসেছে, কারণ করোনায় কেড়েছে 2টি পাতা 1টি কুড়ি। মৌসুমের প্রথমেই উৎপাদিত চা গাছের পাতা ও কুড়ির কদর সবচেয়ে বেশি। মার্চের মাঝামাঝি থেকে তুলতে হয় চা গাছের পাতা ও কুড়ি, যা ফার্স্ট ফ্লাশ নামে পরিচিত। অভিজাত সৌরভ আর স্বাদের ছোঁয়া থাকে এই চায়। গত বছর উত্তরবঙ্গে রকমারি গোত্রের চা উৎপাদিত হয়েছে 400 মিলিয়ন কেজি। এর মধ্যে 25%ই বহুমূল্য ফার্স্ট ফ্লাশ থেকে। এবারে করোনা ও লকডাউনের জেরে ফার্স্ট ফ্লাশের পুরো পাতা তুলতে পারেনি চা বাগান কর্তৃপক্ষ। মার্চের 3য় সপ্তাহ থেকেই বন্ধ হয়ে যায় পাহাড়, তরাই ও ডুয়ার্সের প্রায় 450 চা বাগান। সংকটে পড়েন চা শ্রমিকরা। বিপুল আর্থিক ক্ষতির মুখে চা বাগানগুলি। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, লেবার প্রপার স্যানিটাইজেশন অ্যারেঞ্জমেন্ট করে তারপরে কাজ করাচ্ছে। ফার্স্ট ক্লাস পুরো লস গেছে আমাদের। দ্বিতীয় ধাপে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়ে চা বাগান খোলার অনুমতি দেয় রাজ্য সরকার। গাইডলাইন অনুযায়ী চা বাগানে 25% শ্রমিক দিয়ে কাজ করাতে হবে। সামাজিক দূরত্ব মেনে পাতা তুলতে হবে। প্রতি শ্রমিকের মাস্ক বা ফেস কভার বাধ্যতামূলক। হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার আবশ্যিক। এরপর আর্থিক ক্ষতি কিছুটা সামলাতে বাগান খোলেন মালিকরা। এখন 100 জন শ্রমিকের কাজ করতে হচ্ছে 25 জনকে দিয়ে। কিন্তু ফার্স্ট ফ্লাশের ক্ষতিপূরণ আর সম্ভব নয়। বিভিন্ন কারণে উত্তরবঙ্গের চা শিল্প এমনিতেই ধুঁকছে, তার উপর খাঁড়ার ঘা করোনা। তাই শ্রমিকদের ঘরেও অনটন এখন রোজ নামচা। সপ্তাহে 6 দিনের বদলে এখন বড়জোর 3 দিনের কাজ জুটছে। কিন্তু বিকল্প পথও যে খোলা নেই। तकलीफ तो बहुत, क्या करेगा, चमल नहीं है, लड़का लोग का काम नहीं है, क्या करेगा घर में बैठ बैठ के। डेली नहीं, अभी 3 दिन हम लोग कमाएगा, दूसरा 3 दिन काम करेगा। वैसा भी काम करने से तो आज ही पैसा तो नहीं मिलेगा ना, वैसे ही। লকডাউনে মার খাচ্ছে চা শিল্প। বছরের শেষে ক্ষতির অঙ্ক কোথায় দাঁড়াবে হিসেব কষে চলেছে উদ্বিগ্ন শিল্পমহল। লকডাউনের জেরে ফার্স্ট ফ্ল্যাশের চা তোলা কিন্তু ধাক্কা খেয়েছে। তার জেরে বড়সড় আর্থিক সংকটের মুখে পড়বে উত্তরের চা শিল্প। এখন শুরু হয়েছে পাতা তোলার কাজ। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থমী সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। সংকটের এই সময়ে গরিবের হাতে খাবার দিতে হবে, অ্যাকাউন্টে দিতে হবে নগদ টাকা। লকডাউন ওঠার পর অর্থনীতিকে চাঙ্গা করার এটাই দাবাই। পরামর্শ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার মতে রাজস্ব ঘাটতি বা দুর্নীতির আশঙ্কায় পিছিয়ে আসার সময় এটা নয়। লকডাউনের পর কোন রাস্তায় হাঁটা উচিত, ভিডিও কনফারেন্সে বিভিন্ন অর্থনীতিবিদের মতামত নিচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কোন পথে ভারতের অর্থনীতিকে ট্র্যাকে ফেরানো সম্ভব, রাহুলের প্রশ্নে MITর অধ্যাপকের পরামর্শ। প্রত্যেককে খাবার দিতে হবে, আবেদন করলেই রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা হোক। প্রয়োজনে 3 মাসের জন্য সাময়িক রেশন কার্ড দিক কেন্দ্র। Hand out temporary ration cards to anybody who wants one. In fact, put all other ration cards in abeyance. Just put temporary, anybody wants one, can get a temporary ration card, lasts for 3 months for now. Give a bunch of money available to the state governments to try out their own schemes, to be creative in reaching people who are excluded. প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্রের মতে এখনই দরকার বড়সড় আর্থিক প্যাকেজ। দেশের বড় অংশের মানুষের হাতেই টাকা নেই, আয় বন্ধ, তাই প্রয়োজনীয় জিনিসও কিনতে পারছেন না। বাজারে চাহিদাও তলানিতে ঠেকেছে। গরিব অসহায় মানুষের হাতে সরাসরি টাকা দিতে জনধন অ্যাকাউন্টকে কাজে লাগাতে পারে কেন্দ্র, রাহুল গান্ধীকে জানিয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গরিব পরিযায়ী শ্রমিক, কাজ হারানো মানুষকে নগদ টাকা দেওয়ার সুপারিশ।
এই টাকা খরচ হলে চাহিদা বাড়ানো সম্ভব। Giving money in the hands of everybody so that they go buy in the stores or whenever it's lifted, we'll have money in your account. You'll have 10,000 rupees in your account and you can spend it. কিন্তু এজন্য কয়েক লক্ষ কোটি টাকা প্রয়োজন। কেন্দ্র সেই টাকা দিলে রাজস্ব ঘাটতি মাত্রা ছাড়ানোর আশঙ্কা। অভিজিৎ বিনায়কের মতে ঘাটতি নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়, পরে তা সামলে নেওয়া যাবে। এখন অর্থনীতির ভিত ধরে রাখাটাই জরুরি। নিউজ 18 বাংলা। করোনা 3 অক্ষরের এই ছোট্ট শব্দটি আজ বিশ্বজুড়ে বিস্তার করেছে অদ্ভুত এক আধার। মানুষের সাধের পৃথিবী বদলে যাচ্ছে, ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতি এবং তার অন্য সন্তানরা? নাগরিক সভ্যতার সব ক্লেদ মুছে ফেলে সে আজ অন্য রূপে, এক অচেনা রূপে। এই নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন করোনা পজিটিভ। আজ মিনি ইন্ডিয়ার কথা। অনেকে বলেন মিনি ইন্ডিয়া। লকডাউনে রেল শহরে চলছে খাদেরি খড়গপুরের হেঁসেল। ঘরবন্দি শহর বোধহয় কাউকে অভুক্ত দেখতে পারে না। 4 বন্ধু, বাবলু পান্ডে, সৌগত খাঁড়া, সৌম্য সরখেল, উত্তম বাঁকুড়া, সকলেই ব্যবসা করেন। লকডাউনে ব্যবসা বন্ধ। তাদের হাত ধরেই খড়গপুরের সিলভার জুয়েলি হাই স্কুল ময়দানে এখন সম্প্রীতির গল্প। মালদা থেকে অসম, ঝাড়খণ্ড, বিহার, মুর্শিদাবাদ, নদিয়া থেকে পাঞ্জাব, হরিয়ানা, মণিপুর, প্রায় 600 যুবক, বয়স 24 থেকে 28, সকলেই মার্কেটিং এর কাজে এসেছিলেন রেল শহরে। লকডাউনে ফেরা বন্ধ, পকেট খালি। তাদের সকলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বাবলু, সৌগতরা। লকডাউন হওয়ার পরে আমাদের সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, তো আমাদের যে এখানে খড়গপুরের হিন্দু দাদারা আছে ওরাই আমাদের ম্যানেজ করছে। মানে এখন তো বুঝতে পারছেন রোজার সময় কত অসুবিধার কথা, কিন্তু হিন্দু মুসলমান না ভেবে ওরা আমাদেরকে সাহায্য করেছে। প্রশাসন থেকে বললাম যে আমাদের বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা, এখনও খোঁজ পাইনি। আজকে দাদা আমাদের রোজা ইফতার করার জন্য কিছু ফল টল দিয়েছে। জাহাঙ্গীর, গুলাম, আশিকদের রোজা ভাঙার ব্যবস্থাও করছেন এই 4 বন্ধু। নিজেদের উদ্যোগে চালাচ্ছেন কমিউনিটি কিচেন। আমরা এখানে বসে আছি, কিছু আমাদের টাকা পয়সা ইনকাম হয়নি, আর এটা দেখে আমাদেরকে রেস্কিউ ফাউন্ডেশন থেকে একবেলা আমাদেরকে খাওয়া দিচ্ছে। একটা বড় কাজ হচ্ছে আমাদের, আর একবেলা আমরা নিজে তেমনি করছি। রোজা মাস উপলক্ষে মুসলিম ভাইদের জন্য আমরা, যেহেতু আজকে ওরা বাড়িতে নেই, সবাই বাইরে আছে, তার জন্য আমরা কিছুটা যতটা সম্ভব হয়েছে আমাদের দ্বারা কিছু ফল মূলের আয়োজন করেছি, যাতে ওটা খেয়ে ওরা আজকে রোজাটা ভাঙতে পারে। প্রতিদিন 8 থেকে 10 হাজার টাকার ধাক্কা। নিজেদের ব্যবসা বন্ধ, সঞ্চয় তলানিতে, তবু পিছু হটা নয়। লকডাউনের বিষণ্ণতায় সাহস জোগাচ্ছেন খড়গপুরের বন্ধুরা। খড়গপুর থেকে শঙ্কর রায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। সাতই মে শেষ হচ্ছে পুরো বোর্ডের মেয়াদ। লকডাউনের সম্ভব নয় ভোট। জটিলতা এড়াতে কলকাতা পুরসভায় এবার প্রশাসক নিয়োগ। ফেরহাদ হাকিমি সামলাবেন প্রশাসকের দায়িত্ব। আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটা গভর্নমেন্ট অর্ডার বেরোবে। গভর্নমেন্ট অর্ডার যখন বেরিয়ে যে নির্দেশ আসবে সেই নির্দেশ আমরা পালন করব। এখনো গভর্নমেন্ট অর্ডার কিছু বেরোয়নি, ন্যাচারালি কি করে বলবো। আমরা লিখে দিয়ে দিয়েছি, এখন গভর্নমেন্ট অর্ডার বেরোবে। এটা শুনলাম এজির কাছ থেকে চিফ সেক্রেটারির কাছে গেছে, ওনারা যেভাবে অর্ডার বার করবেন সেভাবে আমরা চলবো। না, আমি তো নিজেকে নিজে রেকমেন্ড করতে পারি না। আই ক্যান নট বি অ্যাপয়েন্টিং অথরিটি বাই মাই সেলফ। এবার যদি ওখান দিয়ে কি আমি জানি না, আই ডোন্ট নো। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং এনএইট এর দিন ঘোষণা করা হয়েছে। দিন ঘোষণা করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। পড়ুয়াদের জন্য ঘোষণা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং এনএইট এর দিন ঘোষণা করা হচ্ছে। যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন হবে 18 থেকে 23 জুলাই এবং এনএইট 26 জুলাই।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর রয়েছে? সোমরাজ, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দিন ঘোষণা করলো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং এনআইটির দিন ঘোষণা করেছে। যেমন বলা হয়েছে, মেন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম 18 থেকে 23 জুলাই হবে, যেখানে এনআইটি 26 জুলাই। সতেরো লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসবেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে আরো 5 জওয়ানের করোনা। আমরা এর আগে জানিয়েছিলাম, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা যখন এসেছিলেন তখন এক বিএসএফ জওয়ানের করোনা আক্রান্ত হয়েছিল, কিন্তু এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে 5 বিএসএফ জওয়ানের করোনা পজিটিভ। কোভিড-19 আক্রান্ত 5 বিএসএফ জওয়ান। কথা বলবো প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যে দল কলকাতা এসেছিল এবং উত্তরবঙ্গে গিয়েছিল, তার মধ্যে কলকাতার দলটির সঙ্গে তাদের নিরাপত্তার দায়িত্বে বিএসএফ এর যে জওয়ানরা ছিলেন, সেই জওয়ানদের ইতিমধ্যেই 6 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবং গতকালই যে এসকর্ট গাড়ি ছিল বিএসএফ এর, যে গাড়িটি এসকর্ট করছিল কেন্দ্রীয় দলকে, সেই গাড়ির চালকের প্রথমে করোনা সংক্রমণের খবর আসে এবং তারপরেই আজ আরো 5 জওয়ান যারা ওই গাড়িতে ছিল তাদের করোনা সংক্রমণ হওয়ার খবর কিন্তু জানানো হয়েছে বিএসএফ সূত্রে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। এখন ঘুঙুর বাজে না ছন্দম নৃত্যালয়। নৃত্য ভাষা প্রেরণায় শোনা যায় না ধামার কিংবা ঝাপতালের বোল। শুনশান ঘরটা যেন বসে আছে অন্তহীন অপেক্ষায়। লকডাউনের ধাক্কায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে বর্ধমানের নাচের প্রশিক্ষকদের। ছন্দম নৃত্যালয় আজ ছন্দ হারিয়েছে। লকডাউনে নাচের স্কুল বন্ধ, মিলছে না বেতন। অনুষ্ঠানও একের পর এক বাতিল হয়েছে। লকডাউন কাটলেও কি সুদিন ফিরবে? ছেলেমেয়েদের কি নাচ শিখতে পাঠাবেন অভিভাবকরা? এমন অনেক প্রশ্ন চিন্তা বাড়াচ্ছে নাচের শিক্ষকদের। আমাদের অবস্থা সত্যি এখন খুব দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কারণ ক্লাস আমরা করাতে পারছি না। কিন্তু এইভাবে কতদিন চলবে? এরপর যখন লকডাউন উঠে যাবে তখন আদৌ কি এই সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এখানে এসে পৌঁছাবে, না অভিভাবকরা পাঠাবে? মোহিনী নৃত্য কলা মন্দির। বর্ধমানের খালুই বিল মাঠের স্কুলে নাচ শেখে শতাধিক ছেলেমেয়ে। স্কুল বন্ধ থাকায় তাদের নাচের ভিডিও পাঠাচ্ছেন শিক্ষিকা সুকন্যা আদিত্য। অনেকেরই আছে, অনেক নৃত্য শিক্ষক বা শিক্ষিকা তাদের এটাতেই জীবিকা অর্জন করে। এবার তাদেরও জানি না, একটা ভয়াবহ দিন আগামী দিনে আসতে চলেছে। এবার কি হবে সেটা বলা যাচ্ছে না। নাচের শিক্ষিকা অমৃতা দাস বেছে নিয়েছেন অনলাইন ক্লাস, তবে সেখানেও অনেক সমস্যা। তাছাড়া অনলাইনে তেমন পারিশ্রমিকও মিলছে না। যে সমস্ত শিল্পীরা শুধুমাত্র এই নৃত্য শিক্ষা দান করে এবং নৃত্য পারফর্ম করে, নানান অনুষ্ঠানে নৃত্য পারফর্ম করেন, তাদের অবস্থা সত্যি ভীষণ খারাপ। নাচই তাদের জীবন জীবিকা। নাচ ছাড়া অন্য কিছু করার কথা ভাবতেই পারেন না। মার্চ থেকে স্কুল বন্ধ, বন্ধ বেতন। লকডাউন ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত জীবনের দিকে। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। করোনা আতঙ্কে দেহ গাড়িতে ওঠাতে চায়নি অ্যাম্বুলেন্স চালক। কাটোয়া মহকুমা হাসপাতালের সামনে ঘণ্টা দেড়েক মৃত বাবার মাথা কোলে নিয়ে বসে হন্যে হয়ে অ্যাম্বুলেন্স সববাহী গাড়ি খুঁজলেন ছেলে। নিউজ 18 বাংলার কাছে খবর পেয়ে প্রায় 1.5 ঘন্টা পর পুলিশের সাহায্যে মৃতদেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্বস্থলী থানার নিমদহ পঞ্চায়েতের পলাশবেড়িয়া গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র বসু শ্বাসকষ্ট নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন 63 বছরের বৃদ্ধ। করোনার সন্দেহে তাকে প্রথমেই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। 10 বছর ধরে অ্যাজমা, মাঝে মাঝেই শ্বাসকষ্ট হয়, ভর্তি করি, অক্সিজেন দেয়, আবার ঠিক হয়, চলে যায়। ফার্স্ট সকালে ভর্তি করলাম, ডাক্তারবাবু দেখলেন গুপ্ত। এবার দেখার পর বললো যে হার্টটার একটু সমস্যা মনে হচ্ছে, আমি একটু বর্ধমানে নিয়ে যেতে পারলে ভালো হয়। বৃদ্ধকে পরে বর্ধমান মেডিকেলে রেফার করা হয়। অভিযোগ, শ্বাসকষ্ট শুনে প্রথমে রোগী নিতে অস্বীকার করেন অ্যাম্বুলেন্স চালক। শেষমেশ আসে অ্যাম্বুলেন্স। গাড়িতে ওঠার আগেই মৃত্যু হয় সুভাষচন্দ্র বসুর। এরপর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সামনে রাস্তার উপর বাবার দেহ আগলে বসেছিলেন সুজয় বসু। কেউই দেহ নিয়ে যেতে রাজি হয়নি। দেহ হাসপাতালের ভিতরেও ঢুকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এখানে আরেকটু হয়তো যত্ন সহকারে দেখলে হয়তো মাছ তো কেনা জানি না, কিন্তু একটু গা ছাড়া ভাব ছিল। নিউজ 18 বাংলার কাছে খবর পেয়ে 1.5 ঘন্টা পর ব্যবস্থা নেন হাসপাতাল সুপার। কোনো অ্যাম্বুলেন্স পেশেন্টটিকে তার বাড়ি পৌঁছে দিতে রাজি হয়নি। আমাদের কাছে এই নিউজটি আপনাদের মাধ্যমে আসার পরেই আমরা আমার ডেপুটি সুপারকে আমি অর্ডার করি যে উনি যাতে গিয়ে এই ব্যাপারটি দেখভাল করেন। অ্যাম্বুলেন্স চালক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা।